প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, সবাই সুস্থ আছো। তোমরা আগের ক্লাসগুলো সবাই প্র্যাকটিস করেছো আশা করি। তো আজকে আমরা একটা নতুন টপিকস নিয়ে আমাদের ক্লাসটি সাজিয়েছি। এসো আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত ক্লাসে মনোযোগ সহকারে উপস্থিত থেকে আমরা সমস্ত গুরুত্বপূর্ণ টপিকসগুলো খাতায় লিখে নিব। তো সবাই খাতা কলম নিয়ে রেডি আছো তো নাকি? আচ্ছা, আমরা আজকের ক্লাসে আলোচনা করব। দেখো, আজকের আলোচ্য বিষয় হচ্ছে যে গ্রুপ 16-এ আমরা দেখেছি যে অক্সিজেন ছিল, সালফার ছিল। আমরা এইভাবে একটা ছন্দ পড়েছিলাম যে অংশ শিউলি সেজে টেজে পলাইছে। তো সেক্ষেত্রে অক্সিজেন হচ্ছে দ্বিতীয় পর্যায়ভুক্ত প্রথম মৌল এবং তারপরে আছে সালফার। আমরা আজকে এই দুইটা পরমাণুর যে ফ্লোরিনের সাথে যে যৌগ উৎপন্ন হতে পারে OF2 SF2, এই দুইটা যৌগ গঠিত হলেও OF4 এবং OF6 গঠিত হয় না, কিন্তু দেখা যায় যে SF4 বা SF6 গঠিত হয়। এই বিষয়টি আমরা আজকে দেখার চেষ্টা করব। আজকে বিস্তারিত আমরা এটার ব্যাখ্যা করব। তারপরে আমরা দেখব যে এর হাইড্রাইড, গ্রুপ 16-এর যে মৌল অক্সিজেন সালফার, এর হাইড্রাইড অর্থাৎ H2O তরল। আমরা সবাই জানি পানিকে আমরা সবাই চিনি, কিন্তু H2S, হ্যাঁ, একই গ্রুপের মৌল যেহেতু এদের ধর্ম একই হওয়ার কথা, তো H2S তো তরল হওয়ার কথা, কিন্তু এটা হয়ে যায় গ্যাস কেন, সেই কারণে আমরা আজকে ব্যাখ্যা করব। গ্রুপ 17 অর্থাৎ হ্যালোজেন মৌলসমূহ সম্পর্কে আমরা আলোচনা করব, আর মৌলসমূহের পর্যায়ভুক্ত ধর্ম আমরা দেখার চেষ্টা করব আজকের এই ক্লাসে। তো আমরা সবাই একটু মনোযোগ সহকারে দেখব, তাহলে আশা করি যে সবার ক্লাসটি ভালো লাগবে। তো শুরুতে আমরা প্রথম যে টপিকসটি আছে এটি নিয়ে আলোচনা করি। OF2 SF2 গঠিত হলেও OF4 SF4 OF6 গঠিত হয় না। তো এটার জন্য আমাকে প্রথমে অক্সিজেনের ইলেকট্রন বিন্যাসটি করতে হবে। আমরা জানি যে পর্যায়বৃত্ত ধর্মগুলো ইলেকট্রন বিন্যাসের ভিত্তিতে পর্যায়ক্রমে আবর্তিত হয়। তো আমরা সেই পর্যায়বৃত্ত ধর্ম দেখব আজকে। অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস তোমরা করে ফেলো দ্রুত, ঝটপট করে। 1s2 2s2 2p, আমরা একটু ভেঙে লিখব x 2p y 2p z। তাহলে দেখো, এভাবে আমরা ইলেকট্রন বিন্যাসটি করে ফেলি। এখন আমরা ইলেকট্রন বিন্যাসের যোজ্যতা স্তর অর্থাৎ সর্বশেষ শক্তি স্তরের দিকে যদি খেয়াল করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যোজ্যতা স্তরে এখানে 2py1 2pz1, অর্থাৎ এখানে অযুগ্ম ইলেকট্রন রয়েছে দুটি। তো যেহেতু এখানে অযুগ্ম ইলেকট্রন দুটি রয়েছে, আর হ্যালোজেনের ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা যদি খেয়াল করি, ফ্লোরিন এর ইলেকট্রন বিন্যাসের দিকে আমরা যদি খেয়াল করি, 1s2 2s2 2px2 2py2 2py1। তাহলে এখানে যদি খেয়াল করি, তাহলে আমরা সর্বশেষ শক্তি স্তরে দেখতে পাচ্ছি এর একটি হচ্ছে বিজোড় ইলেকট্রন রয়েছে। সুতরাং এর দুটি পরমাণু অক্সিজেনের একটি পরমাণুর সাথে এখানে যুক্ত হয়ে OF2 গঠন করতে পারে। এরা সমযোজী বন্ধনের মাধ্যমে OF2 গঠন করতে পারে। এটা খুব ইজিলি হয়। আমরা সালফার পরমাণুর ক্ষেত্রে যদি দেখি, সালফারের ইলেকট্রন বিন্যাস হচ্ছে 16, 1s2 2s 2p 6 3s2 3px 2 3py1 3pz1। আমরা যদি খেয়াল করে দেখি, তাহলে হচ্ছে 10 12 14 16। তাহলে আমরা দেখি যে এর তৃতীয় শক্তি স্তর হচ্ছে, সর্বশেষ শক্তি স্তর হচ্ছে তৃতীয় শক্তি স্তর। তো এক্ষেত্রেও আমরা দেখতে পাই যে এখানে সর্বশেষ শক্তি স্তরে দুটি বিজোড় ইলেকট্রন রয়েছে। সুতরাং এটাও দুটি ফ্লোরিন পরমাণুর সাথে এখানে সমযোজী বন্ধনের মাধ্যমে SF2 গঠন করতে পারে। তো এটি আমরা দেখি যে খুব ইজিলি হচ্ছে এই OF2 বা SF2 গঠন করে। তো আমরা যদি খেয়াল করি, তো দেখতে পাবো যে অক্সিজেনের দ্বিতীয় শক্তি স্তরে আসলে আর কোনো অরবিটাল নেই বা আসার কোনো সম্ভাবনাও নেই। 2 এরপরে p এর পরে আমরা জানি যে p অরবিটালের পরে আসে d অরবিটাল। তো d অরবিটালের এখানে সম্ভাব্যতা এবং অসম্ভাব্যতা আমরা
দ্বিতীয় অধ্যায়ে পড়েছি যে 2d অসম্ভব। তাহলে 2d যেহেতু অসম্ভব, সুতরাং এর যে 2px দুইটা ইলেকট্রন রয়েছে, তো এই দুইটা ইলেকট্রনের একটি বিজোড় হওয়ার কোনো সুযোগ নেই, অর্থাৎ এখান থেকে ইলেকট্রন স্থানান্তরিত হয়ে যে অন্য শক্তি স্তরে যাবে তার কোনো সুযোগ নেই। তাই এখানে এর বিজোড় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করার কোনো উপায় নাই। যদি বিজোড় ইলেকট্রন সংখ্যা বৃদ্ধি করার কোনো উপায় না থাকে, তাহলে তোমরা একটু খেয়াল করে দেখো, এখানে OF4 এবং OF6 যে দুইটা যৌগ আমরা লিখেছি, যেহেতু বিজোড় ইলেকট্রন সংখ্যা 2 এর চেয়ে বেশি হওয়া সম্ভব নয়, সুতরাং OF4 বা OF6 গঠন করা কোনোভাবেই সম্ভব না। কিন্তু দেখা যাচ্ছে যে আমরা যদি সালফারের ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করি, এখানে এটা যদি উত্তেজিত হয়, হ্যাঁ, সালফার যদি উত্তেজিত হয়, তাহলে কি হবে? আমরা সর্বশেষ শক্তি স্তর ইলেকট্রনটা লিখতে চাচ্ছি। এখানে দেখো 3s2 3px2 ছিল, 3py1 ছিল, 3pz1 ছিল। এখন 3dxy আমরা আরেকটা অরবিটাল নিতে পারি, কারণ 3d বলে ফাঁকা অরবিটাল রয়েছে, যদিও এখানে ইলেকট্রন নেই, তারপরে 3d আমরা জানি যে 3d অরবিটাল তৃতীয় শক্তি স্তরে আছে। এখন যদি এখান থেকে একটি ইলেকট্রন এই p এখানে উত্তেজিত হলে px থেকে একটি ইলেকট্রন 3d তে যদি যায়, তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সর্বশেষ শক্তি স্তরে এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়ায় 4টি। তো এই অবস্থায় 4টি ফ্লোরিন পরমাণুর সাথে একটি সালফার পরমাণু সমযোজী বন্ধনের মাধ্যমে ইলেকট্রন শেয়ার করে SF4 যৌগ গঠন করে থাকে। তো এভাবে SA4 গঠিত হতে পারে। আমরা যদি আরেকটু খেয়াল করি, দেখব যে এটা যদি আরো উত্তেজিত হয়, হ্যাঁ, এটা যদি আরো উত্তেজিত হয়, তখন এখান S থেকেও একটা ইলেকট্রন 3d, এখানে 3d তে আমরা জানি যে 5টা অরবিটাল আছে, তাহলে YZ এ 3d YZ এ আরেকটা ইলেকট্রন এখান থেকে লাফ দিয়ে এই 3d YZ এ যেতে পারে। তো সেই অবস্থায় এখানে বিজোড় ইলেকট্রন সংখ্যা দাঁড়াচ্ছে 6টি। তোমরা একটু খেয়াল করে দেখবে, আমরা এখানে সংকরণ সম্পর্কে যদিও আলোচনা এখনো করি নেই, তারপর আমি একটু তোমাদের বোঝার জন্য একটু বলে রাখি যে এখানে মূলত হচ্ছে sp3d2 সংকরণের মাধ্যমে এখানে SF6 যৌগ গঠিত হতে পারে। এটা সংকরণের, আমরা যখন সংকরণটা আলোচনা করব তখন আমরা বুঝতে পারবো যে sp সংকরণ হয়ে থাকে, sp2 সংকরণ হয়, sp3 সংকরণ হয়, sp3d, sp3d2, এভাবে সংকরণের মাধ্যমে বিভিন্ন ধরনের যৌগ হয়ে থাকে। তো সেই যৌগগুলোর আমরা গঠনগুলো দেখার চেষ্টা করব, পরবর্তীতে যখন আলোচনা করব গঠনগুলো আমরা দেখব। তো সংকরণে এই গঠনগুলো আমরা বিস্তারিত আলোচনা করব। কিন্তু আমাদের এখানে প্রশ্নটা হচ্ছে যে OF2 SF2 গঠিত হলেও OF4 ও F6 গঠিত হয় না, কিন্তু SF4 SF6 গঠিত হয় কেন ব্যাখ্যা করো। জাস্ট আমরা এখানে কেন মানে গঠিত হয় শুধু সেগুলো আলোচনা করব। এখানে আমাদের বুঝতে হবে মেইন যে ব্যাপারটা, সেটা হচ্ছে 2d বলে আসলে দ্বিতীয় শক্তি স্তরে কোনো অরবিটাল সম্ভব নয়, তাই অক্সিজেনের ওখানে OF4 বা OF6 গঠন করা অসম্ভব। আর যেহেতু তৃতীয় শক্তি স্তরে 3d একটা ফাঁকা অরবিটাল রয়েছে, এবং 3d তে আমরা জানি যে 5টি উপশক্তি স্তর আছে, কি কি? 3dxy, 3dyz, 3dzx, 3dx2y2, 3dz2। তো এই ক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে px2 থেকে px, এখানে দুইটা ইলেকট্রন ছিল px এ, 3px এ। তো 3px থেকে সেই দুইটা ইলেকট্রনের একটা ভেঙে প্রথমে হচ্ছে 3dxy এ গিয়েছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে 4টা বিজোড় ইলেকট্রন হয়েছে। এই 4টা বিজোড় ইলেকট্রন হওয়ার কারণে SF4 গঠন হয়েছে। তারপর আমরা দেখেছি যে 3s2, অর্থাৎ এখানে 3s থেকে একটি ইলেকট্রন আবার লাফ দিয়ে কোথায় গেছে? 3dyz এ গেছে। তো সেক্ষেত্রে আমরা দেখেছি যে এখানে 6টা বিজোড় ইলেকট্রন হয়ে গেছে। তো 6টা বিজোড় ইলেকট্রন হলে এক্ষেত্রে 6টা ফ্লোরিন পরমাণুর সাথে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে SF6 গঠন করছে। তো এভাবেই মূলত হচ্ছে আমরা ব্যাখ্যাটা দিব, যে প্রশ্নটা যেভাবে আছে এভাবে আমরা ব্যাখ্যা দিতে পারবো আশা করি। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা মনে হয় যে বুঝতে পেরেছি ব্যাপারটা, যে কিভাবে OF2 SF2 গঠন হয়েছে
এবং দেখলাম আমরা যে SF4 অর্থাৎ সালফার টেট্রাফ্লোরাইড সালফার হেক্সাফ্লোরাইড গঠিত হলেও অক্সিজেন টেট্রাফ্লোরাইড অক্সিজেন হেক্সাফ্লোরাইড গঠিত হতে পারে না। এটা আমরা আশা করি যে সবাই বুঝতে পেরেছি। এখন তোমাদের খুব ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন, এই প্রশ্নটা নিয়ে আলোচনা করব। তো প্রশ্নটা আলোচনা করার আগে আমরা একটু হাইড্রোজেন বন্ধন সম্পর্কে ধারণা নিব। হাইড্রোজেন বন্ধন কি আসলে? আমরা এই অধ্যায়ের লাস্টের দিকে হাইড্রোজেন বন্ধন নিয়ে আবার আলোচনা করব। তো আজকে আমি হাইড্রোজেন বন্ধন নিয়ে একটু আলোচনা করতে চাই। আমরা নবম দশম শ্রেণীতে আমরা সমযোজী বন্ধন সম্পর্কে জেনেছি, আমরা আয়নিক বন্ধন সম্পর্কে জেনেছি এবং ধাতব বন্ধন সম্পর্কে জেনেছি। আমি বিগত ক্লাসে সন্নিবেশ সমযোজী বন্ধন নিয়ে আলোচনা করেছিলাম। এখন আমরা হাইড্রোজেন বন্ধন নিয়ে একটু আলোচনা করতে চাই। হাইড্রোজেন বন্ধন আসলে কখন সম্ভব হয়? আমরা পোলার যৌগ সম্পর্কে আমরা কিছু কিছু ধারণা আমাদের আছে। পোলার যৌগ কি আমরা একটু দেখার চেষ্টা করি। সমযোজী যৌগসমূহের মধ্যে তড়িৎ ঋণাত্মকতার অধিক পার্থক্যের কারণে অণুর দুই প্রান্তে অর্থাৎ যে পরমাণুগুলো থাকে সেই পরমাণুগুলোতে দুটি ভিন্ন মেরু বা চার্জের সৃষ্টি হয়। আর এই দুটি ভিন্ন মেরু বা চার্জ বিশিষ্ট যে যৌগ, এটাকে আমরা বলে থাকি পোলার যৌগ। সাধারণত তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য 0.5 থেকে 1.9 যদি হয় সমযোজী যৌগের ক্ষেত্রে, তাহলে দেখা যাচ্ছে যে সেই যৌগ পোলার হয়ে থাকে। আর পোলার হওয়ার অর্থ হচ্ছে যে সমযোজী যৌগগুলো তার সমযোজী বৈশিষ্ট্য হারিয়ে সেটি হচ্ছে আয়নিক বৈশিষ্ট্যে প্রাপ্ত হয়, অর্থাৎ আয়নিক যৌগের বৈশিষ্ট্য এখানে প্রদর্শন করতে থাকে। আমরা পানি এর ক্ষেত্রে যদি দেখি, পানি এর গঠনে আমরা এইভাবে যদি পানির গঠনটা দেখাতে চাই, আমরা জানি যে পানি হচ্ছে ভি আকৃতির। তো এই পানির ক্ষেত্রে অক্সিজেন পরমাণু তড়িৎ ঋণাত্মকতার মান 3.5, অক্সিজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 3.5 আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.1। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এখানে তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হচ্ছে 1.4। তো 1.4 তড়িৎ ঋণাত্মকতার পার্থক্য হওয়ার কারণে এই পানি H2O একটি পোলার যৌগ। তো পোলার যৌগ হলে আমরা জানি যে এখানে আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়। আংশিক নেগেটিভ এবং আংশিক পজিটিভ চার্জ সৃষ্টি হয়। তোমরা দেখেছো নবম দশম শ্রেণীতে এখানে টু ডেল্টা মাইনাস ছিল। আসলে অক্সিজেনের যোজনী 2, তো এই ক্ষেত্রে 2 ডেল্টা নেগেটিভ দেওয়ার কোনো প্রয়োজন নাই। আসলে এটা জাস্ট নেগেটিভ চার্জকে বোঝানোর জন্য এখানে ডেল হচ্ছে ক্ষুদ্র চার্জকে বোঝানো হয়েছে। তো এই পানিতে দেখা যাচ্ছে যে এরকম আংশিক ধনাত্মক এবং ঋণাত্মক চার্জ সৃষ্টি হয়, একে বলা হয় পোলার যৌগ। তো এই পানি অণুসমূহ যখন পাশাপাশি অবস্থান করে, H2O, আমরা দেখি যে এই পানি অণুসমূহ যখন পাশাপাশি অবস্থান করে তাদের মধ্যে এই আংশিক পজিটিভ চার্জ এবং নেগেটিভ চার্জ থাকে। আমরা জানি যে তো এই আংশিক পজিটিভ চার্জ নেগেটিভ চার্জ বিশিষ্ট যে পানি অণুসমূহ পরস্পর অবস্থান করে, তো দেখা যাচ্ছে যে এই অক্সিজেন আংশিক নেগেটিভ চার্জ এবং এই হাইড্রোজেন পাশাপাশি যে হাইড্রোজেন আংশিক পজিটিভ চার্জ, এদের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। এই অক্সিজেন এবং হাইড্রোজেনের মধ্যে এক ধরনের আকর্ষণ বল কাজ করে। তুমি একটু খেয়াল করে দেখতে পারো, দেখো যে প্রতিটি হাইড্রোজেন পরমাণু দুই পাশে দুইটি অক্সিজেন পরমাণু দিয়ে যুক্ত এবং এই অক্সিজেন পরমাণুর একটির সাথে এখানে ডট ডট বন্ধন দেওয়া হয়েছে আর একটির সাথে এখানে সমযোজী বন্ধন আকারে এখানে হচ্ছে যুক্ত আছে। তাহলে হাইড্রোজেন বন্ধন দ্বারা যে এই অণুগুলো পরস্পর যুক্ত হয় তাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। যেহেতু হাইড্রোজেন বন্ধন দ্বারা অণুসমূহ পরস্পরের সাথে এখানে আবদ্ধ আছে, সুতরাং এটাকে বলা হয় হাইড্রোজেন বন্ধন। এবং এই হাইড্রোজেন বন্ধন এই সমযোজী বন্ধনের মতন দুর্বল বন্ধন হয়ে থাকে। আমরা জানি যে সমযোজী বন্ধনে এক ধরনের দুর্বল বন্ধন রয়েছে যাকে আমরা বলে থাকি ভ্যান ডার ওয়ালস, যা দুর্বল আকর্ষণ বল, ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল বলে থাকি।
তো এই হাইড্রোজেন বন্ধন থাকার কারণে দেখা যাচ্ছে যে সাধারণ তাপমাত্রায় পানি অণুসমূহ একটা অন্যটার সাথে মানে মোটামুটি কাছাকাছি থাকে। আমরা যদি এখানে অণুর যদি গতি অবস্থা যদি দেখি, তাহলে আমরা দেখতে পারবো যে পানিতে অণুসমূহ বেশ কাছাকাছি থাকে। এখানে হচ্ছে আমরা এভাবে দেখাতে পারি যে আন্তঃনৈমিক দূরত্ব মোটামুটি মোটামুটি মানের হয়, কিন্তু আমরা H2S এর ক্ষেত্রে আমরা দেখব H2S একই গ্রুপের মৌল, অক্সিজেন এবং সালফার। অক্সিজেনের পরের মৌল হচ্ছে সালফার। আর এটি আসলে এর তড়িৎ ঋণাত্মকতা অধিক হওয়ার একটা মেইন কারণ হচ্ছে যে অক্সিজেন পরমাণুটা হচ্ছে ক্ষুদ্র চার্জের, ক্ষুদ্র আকারে। তো ক্ষুদ্র আকার হওয়ার কারণে দেখা যাচ্ছে ক্ষুদ্র আকারে অনেকগুলো পরমাণু থাকে, সেই পরমাণুগুলো এর যে ঋণাত্মক চার্জটা হচ্ছে ক্ষুদ্র পরিসরে থাকে। তাই এটা হচ্ছে এটা মূলত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতার মান অধিক হয়ে থাকে। এটার ক্ষুদ্র আকারের কারণে মূলত হচ্ছে তড়িৎ ঋণাত্মকতা অধিক হয়ে থাকে। তো এখন আমরা সালফারের ক্ষেত্রে যদি দেখি, সালফার হচ্ছে পরবর্তী মৌল। তো সালফারের মধ্যে আসলে তড়িৎ ঋণাত্মকতার মান বেশি দেখা যায় না। সালফারের তড়িৎ ঋণাত্মকতা হচ্ছে 2.2, আর হাইড্রোজেনের তড়িৎ ঋণাত্মকতা আমরা অলরেডি জেনেছি যে 2.1। এই তড়িৎ ঋণাত্মকতার মানের খুব কম পার্থক্য থাকার কারণে আসলে H2S যে যৌগটা, H2S যৌগটা হচ্ছে অপোলার হয়ে থাকে। তো অপোলার H2S আমরা সালফারের ক্ষেত্রে যদি দেখি যে H2S, এই H2S মূলত অপোলার হওয়ার কারণে, এই H2S অপোলার হওয়ার কারণে দেখা যাচ্ছে যে এদের মধ্যে কোনো হাইড্রোজেন বন্ধন গঠন হতে পারে না। এটা ধনাত্মক ঋণাত্মক চার্জ সৃষ্টি হতে পারে না। হাইড্রোজেন বন্ধন যেহেতু গঠন হতে পারে না, সুতরাং এই অণুগুলো এরা হচ্ছে স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিক অবস্থায় এদের এই অণুগুলো বিচ্ছিন্ন অবস্থা থাকে, এরকম কোনো একত্রে বন্ধনাকারে থাকতে পারে না। অর্থাৎ হচ্ছে সে হচ্ছে সিঙ্গেল অবস্থায় থাকে। আর যদি সিঙ্গেল অবস্থায় থাকে তাহলে H2S স্বাভাবিক তাপমাত্রায় বা স্বাভাবিক অবস্থায় এটা গ্যাসীয় অবস্থায় থাকে, যেহেতু এটি আর ভিন্ন ধরনের কোনো বন্ধন গঠন করতে পারে না। শুধুমাত্র H2S এর মধ্যে এখানে শুধু সমযোজী বন্ধন হচ্ছে বিদ্যমান। তো সমযোজী বন্ধন বিদ্যমান হওয়ার কারণে এটা গ্যাসীয় অবস্থায় হচ্ছে বিরাজ করে থাকে। তো শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে আমরা আশা করি যে এই প্রশ্নটির উত্তর করতে পারবো। এটি খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সৃজনশীল প্রশ্নের ক্ষয়ে এটি দেওয়া হয়। আবার যদি উদ্দীপক গঠন করে এটির ব্যাখ্যা চাইতে বলা হয়, তখন দেখা যাচ্ছে যে এটা গয়ের জন্য আসতে পারে। তো প্রশ্নটি তোমাদের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এখন আমরা আলোচনা করব আসলে গ্রুপ 17 বা হ্যালোজেন মৌল। আমরা গ্রুপ 17 এর যে মৌলসমূহ রয়েছে, আমরা ছন্দাকারে মৌলগুলোকে মনে করার আবার চেষ্টা করব। আমরা শিখেছিলাম যে ফখরুলের ক্লোনটি বড়ই ইডিয়ট, আসে তেড়ে, এটা পড়েছিলাম। তো আমরা দেখি যে গ্রুপ 17 এ রয়েছে ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। হ্যাঁ, তো এই চারটি মৌল নিয়ে আমরা আজকে আলোচনা করব, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। তো এরা সবই হচ্ছে গ্যাসীয় অবস্থায় থাকে। তাই আমরা জানি যে গ্যাসাণুসমূহ দ্বিপরমাণু, তাই F2, ক্লোরিন হচ্ছে Cl2, ব্রোমিন হচ্ছে Br2, আয়োডিন I2, এভাবে আমরা লিখব। তো এদের ভৌত অবস্থার দিকে আমরা যদি খেয়াল করি, তাহলে আমরা দেখতে পাই যে ফ্লোরিন হচ্ছে হলুদ বর্ণের হয়ে থাকে। ফ্লোরিন হয় হলুদ বর্ণের। কেমন হয়? ফ্লোরিন হলুদ বর্ণের হয়। ফ্লোরিন হলুদ বর্ণের হয়। ক্লোরিন হয়ে থাকে হলুদ জাপ সবুজ বর্ণের। হলুদ জাপ সবুজ বর্ণের হয় ফ্লোরিন, ক্লোরিন। ব্রোমিন আমরা জানি যে লাল বর্ণের হয়ে থাকে। ব্রোমিন হয় লাল বর্ণের, আয়োডিন হয় বেগুনি বর্ণের। তো এই বর্ণগুলো আমরা জেনে রাখবো, অবজেক্টিভের জন্য আমাদের এটা কাজে লাগতে পারে, তাই আমরা এই বর্ণগুলোকে জেনে রাখবো। এদের পারমাণবিক সংখ্যা বৃদ্ধির সাথে সাথে দেখা যাচ্ছে যে আকর্ষণ বল বৃদ্ধি পেতে থাকে। তাহলে এর চেয়ে পারমাণবিক সংখ্যা বেশি, যেহেতু এটা হচ্ছে দ্বিতীয় পর্যায়ের মৌল, এটা তৃতীয় পর্যায়ের মৌল, চতুর্থ, পঞ্চম, এভাবে যেহেতু পর্যায়ের সংখ্যা বৃদ্ধি পেয়েছে নিচের দিকে, সুতরাং এর পারমাণবিক সংখ্যা নিচের দিকে বেশি।
তাই এর আন্তঃনমিক আকর্ষণ বল বা ভ্যান ডার ওয়ালস আকর্ষণ বল হচ্ছে সবচেয়ে বেশি I2 তে, তারপরে হচ্ছে Br2 তে, এরপরে হলো ক্লোরিন, তারপরে সর্বশেষ হচ্ছে F2। আমরা এই তড়িৎ ঋণাত্মকতার মানের কথা যদি বলি তাহলে সবচেয়ে অধিক তড়িৎ ঋণাত্মক মূল হচ্ছে ফ্লোরিন, তারপরে ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন, এভাবে তড়িৎ ঋণাত্মকতা নিচের দিকে কমতে থাকে, উপরের দিকে বাড়তে থাকে। আমরা যখন পর্যাবৃত্ত ধর্মগুলো আলোচনা করব তখন আমরা সেই বিষয়টি তড়িৎ ঋণাত্মকতার ব্যাপারটি ওই পর্যাবৃত্ত ধর্মের মধ্যে রয়েছে সেখানে আমরা দেখব। তো হ্যালোজেন কথাটি আসলে এসেছে মূলত লবণ উৎপাদক থেকে। আসলে এই হ্যালোজেনের পরমাণুগুলো বিভিন্ন যৌগ হিসেবে আমরা সমুদ্রের পানিতে লবণ হিসেবে আমরা পেয়ে থাকি। হ্যালো মানে হচ্ছে লবণ, আর জেন অর্থ হচ্ছে উৎপাদক, অর্থাৎ হ্যালোজেন কথাটার অর্থ হচ্ছে লবণ উৎপাদক। তো সামুদ্রিক লবণ উৎপাদক থেকে নাম আসছে মূলত হয়েছে এখানে হ্যালোজেন। তো এদের সবগুলোকে মূলত হচ্ছে সমুদ্রের পানিতে হচ্ছে পাওয়া যায়। আর হ্যালোজেনের একটা আমরা বিশেষ বিক্রিয়া আমরা দেখার চেষ্টা করব। হ্যালোজেন এই বিক্রিয়াটা পরীক্ষায় আসে, আর তোমাদের জানতে হবে যে অসামঞ্জস্য বিক্রিয়া নামে একটা বিক্রিয়া আছে, তোমরা সবাই লিখে নাও। অসামঞ্জস্য বিক্রিয়া, এটা আমরা দেখব যে অসামঞ্জস্য বিক্রিয়াটা কি। অসামঞ্জস্য অসামঞ্জস্য বিক্রিয়া। তো অসামঞ্জস্য বিক্রিয়া হলো কি, যে বিক্রিয়ায় একই সাথে জারণ এবং বিজারণ ঘটে থাকে তাকে বলা হয় মূলত অসামঞ্জস্য বিক্রিয়া। তোমরা নবম দশম শ্রেণীতে জারণ বিজারণ বিষয়টি পড়েছো, যে জারণ সংখ্যা একটা হচ্ছে বৃদ্ধি পায় আর একটা হচ্ছে হ্রাস পায়। তো সেই বিক্রিয়াকে মূলত অসামঞ্জস্য বিক্রিয়া বলা হয়। নর্মালি হচ্ছে হয় জারণ হবে একটা বিক্রিয়ার ক্ষেত্রে, না হলে বিজারণ হবে, কিন্তু একসাথে জারণ বিজারণ এই দুইটা ঘটনা ঘটে না। কিন্তু দেখা যাচ্ছে যে এই অসামঞ্জস্য বিক্রিয়ার ক্ষেত্রে একসাথে জারণ বিক্রিয়া ঘটে থাকে, আবার বিজারণ বিক্রিয়া ঘটে থাকে। আমরা যদি আমরা বিক্রিয়াটা দেখি তাহলে আমাদের একটু বুঝতে সুবিধা হবে। আমরা দেখি H2O পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায়, পানির সাথে ক্লোরিনের বিক্রিয়ায় এখানে উৎপন্ন হয় HCl উৎপন্ন হয়, আর সাথে উৎপন্ন হয় ক্লোরিক অ্যাসিড। আমরা ক্লোরিক অ্যাসিড হিসেবে এখানে তোমাদের বইয়ে নাম আছে। আর তোমরা নবম দশম শ্রেণীতে এটা পড়েছো যে এটা হাইপোক্লোরাস অ্যাসিড, হাইপোক্লোরাস অ্যাসিড HOCl। এখন তুমি যদি খেয়াল করো তাহলে তুমি বুঝতে পারবে এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে 0, এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে -1, আর এখানে ক্লোরিনের জারণ মান হচ্ছে +1। কিভাবে +1 হলো আমরা একটু দেখার চেষ্টা করি। আমরা জানি যে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, অক্সিজেন হচ্ছে -2। তাহলে এই দুইটা সমান না হলে তো আর নিরপেক্ষ অণু হতে পারে না। হাইড্রোজেনের জারণ মান আবার +1, তাহলে হাইড্রোজেনের জারণ মান যদি +1 হয়, ক্লোরিনের জারণ মান +1 হলে কত হয়, তাহলে +1 হচ্ছে +2 আর হচ্ছে -2। তাহলে এইভাবে আর কি তারা তড়িৎ নিরপেক্ষ হয়ে থাকে। তো এখানে হাইড্রোজেনের +1 আমরা এখানে দিতে চাচ্ছি না, কারণ আমাদের মেইনলি হচ্ছে দেখাতে হবে ক্লোরিনের জারণ মান। তো আমরা দেখতে পাচ্ছি যে বিক্রিয়কে এখানে ক্লোরিনের জারণ মান এখানে হচ্ছে 0 থেকে হয়েছে -1। তাহলে 0 থেকে যদি -1 হয় তাহলে ইলেকট্রন গ্রহণ করে নাকি ইলেকট্রন ত্যাগ করে বলো তো? ইলেকট্রন গ্রহণ করে। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে কি হয়? বিজারণ। তাহলে ইলেকট্রন গ্রহণ করলে হয় বিজারণ। তাহলে এই বিক্রিয়ার ক্ষেত্রে দেখা যাচ্ছে নিচের দিক দিয়ে আমরা দেখতে পাচ্ছি যেটা বিজারণ হয়েছে। আবার এই +0 থেকে যদি +1 হয় তাহলে ইলেকট্রন কি করে? ত্যাগ করে। ইলেকট্রন ত্যাগ করলে কি হয়? জারণ বিক্রিয়া। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে একটাতে জারণ হয়েছে আর একটাতে কি হয়েছে? বিজারণ। তাহলে এই বিক্রিয়ায় একসাথে জারণ এবং বিজারণ দুইটা ঘটনাই এখানে যেহেতু ঘটেছে, সুতরাং এই বিক্রিয়াটার একটা বিশেষ নাম আছে, সেই বিক্রিয়াটার নাম হলো কি? অসামঞ্জস্য বিক্রিয়া। তো তোমরা লিখে নাও এটা একটা অসামঞ্জস্য বিক্রিয়া এবং এটা খুব ইম্পর্ট্যান্ট একটা বিক্রিয়া। তোমাদের সবারই এটা ভালো করে শিখতে হবে, যেহেতু এটি খুব ইম্পর্ট্যান্ট, পরীক্ষায় আসে। ব্যতিক্রমী কিছু বিক্রিয়াগুলো তো এটা পরীক্ষায় এসে থাকে। তো এই হচ্ছে আমাদের গ্রুপ 17 বা হ্যালোজেন পরমাণু এবং
সংক্ষেপে আমি আলোচনা করলাম, আসলে যেগুলো পরীক্ষায় আসে এবং খুব ইম্পর্ট্যান্ট সেই বিষয়গুলোই আলোচনা করার চেষ্টা করলাম। এখন তোমাদের বুঝতে হবে মৌলসমূহের পর্যায়বৃত্ত ধর্ম কি। আমরা আসলে ডি-ব্লক মৌল নিয়ে শুরুর দিকে আলোচনা করেছিলাম। তোমাদের আগের ক্লাসগুলো তুমি যদি পর্যবেক্ষণ তুমি যদি একটু দেখো ব্যাকে, তাহলে তুমি বুঝতে পারবে যে তুমি ডি-ব্লক মৌল তোমাকে আগে দেখানো হয়েছে। তো ডি-ব্লক মৌল অবশ্য আমরা অবস্থান্তর মৌল সম্পর্কে আলোচনা করেছিলাম। এরপরে ডি-ব্লক মৌলসমূহের যে রঙিন যৌগ প্রদর্শন করে সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো তার খুব ইম্পর্ট্যান্ট যে আমাদের এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ টপিকসগুলোর মধ্যে যেগুলো রয়েছে তার মধ্যে যে মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম আমরা দেখার চেষ্টা করব। তো পর্যাবৃত্ত ধর্মের মধ্যে কি কি আছে আমরা সেগুলো পরে আলোচনা করব। আগে আমরা জানি যে পর্যাবৃত্ত ধর্ম কি। পর্যাবৃত্ত ধর্ম আমরা যদি দেখি পর্যায় সারণীতে যে মৌলসমূহ রয়েছে সেই মৌলসমূহের ইলেকট্রন বিন্যাসগুলো এরা হচ্ছে কেমন হয়ে থাকে। আমরা দেখেছি কয়েকটা সংখ্যা আমরা মুখস্থ করেছি, আমি বলেছি সংখ্যাগুলো পড়তে 2, 8, 8, 18, 18, 32। এই সংখ্যাগুলো খুব ইম্পর্ট্যান্ট কতগুলো সংখ্যা। তো তোমাদের ব্যাপারগুলো বুঝতে হবে যে এই যে সংখ্যাগুলো, এই সংখ্যাগুলো পরিবর্তিত হয়ে ইলেকট্রন বিন্যাস মূলত একই ধরনের হয়ে থাকে। হ্যাঁ, আমরা একটা গ্রুপে যে মৌলগুলো দেখি সেই গ্রুপের মৌলগুলো দেখি সবগুলোর ইলেকট্রন বিন্যাস একই ধরনের হয়ে থাকে। মূলত এই সংখ্যাগুলোর আবর্তনের মাধ্যমে একই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো আমরা পেয়ে থাকি। আসলে এই একই ধরনের ইলেকট্রন বিন্যাসগুলো পাওয়ার অর্থ হচ্ছে কি, এদের পর্যায়বৃত্ত ধর্ম এটা পর্যায়ক্রমে আবর্তিত হয়ে আবার একই রকম হয়ে থাকে। তো এই পর্যাবৃত্ত ধর্মগুলো কি কি? পর্যাবৃত্ত ধর্মগুলো হচ্ছে মৌলসমূহের যে কোনো মৌলের গলনাঙ্ক, স্ফুটনাঙ্ক, স্ফুটনাঙ্ক, মৌলসমূহের আকার, তারপরে হচ্ছে পারমাণবিক ভর, এরপরে হচ্ছে তোমার যোজ্যতা বা যোজনী, তারপরে হচ্ছে ইলেকট্রন আসক্তি, আয়নীকরণ শক্তি, তড়িৎ ঋণাত্মকতা, ধাতব ধর্ম, এই সকল ধর্মকে মূলত আমরা বলে থাকি মৌলসমূহের পর্যাবৃত্ত ধর্ম। তো শিক্ষার্থী বন্ধুরা, আমরা এই পর্যাবৃত্ত ধর্মগুলো নিয়ে আমরা এর পরের ক্লাসে আবার আলোচনা করব। তো সে পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, আর সবাই বারবার আমাদের ক্লাসগুলো দেখবে। তোমরা যখন কিছুদিন করার পরে তোমাদের কাছে মনে হবে না আমার এই ক্লাসটি আরেকবার দেখা উচিত, তাহলে তুমি কি করবে, তুমি আবার ব্যাকে যাবে, তোমার কোন ক্লাসটি দেখা প্রয়োজন সেগুলো তুমি আবার রিভিশন করবে। আসলে আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সায়েন্সে আমাদের এটা সবার মনে রাখা উচিত যে আমাদের রিভিশন করতে হবে, রিভিশনের কোনো বিকল্প নেই। তুমি যদি বারবার রিভিশন করতে পারো তাহলে দেখবে কি যে তোমার যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো পরবর্তীতে কিছুটা সলভ হয়ে যাবে এবং তুমি বারবার এটা রিভিশন করবে। তারপরে যদি তোমার মনে হয় যে না, রিভিশন করতে গিয়ে তোমাকে আটকায় যে আমি এটা আটকে যাচ্ছে, আমি পারছি না, তাহলে তুমি কি করবে, স্যারকে তুমি ফোন দিবে, স্যারকে ফোন দিয়ে তোমরা তোমার সমস্যাগুলো সলভ করে নিতে পারবে। তো শিক্ষার্থী বন্ধুরা, অনেক কথা বলে ফেললাম, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের সাথে দেখা হবে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ সবাইকে।